বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। যুক্তরাষ্ট্রে নির্বাচনের 3 সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের কাছে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন। বাংলাদেশে 8 বছর আগে তাজরিন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ক্ষতিপূরণের দাবিতে 2 মাস ধরে পালন করছে অবস্থান কর্মসূচি। আমরা আবেদন করেছি শ্রম মন্ত্রণালয়, প্রতি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজিএমই, সব জায়গায় আমরা স্মারকলিপি জমা দিচ্ছি। কোনো জায়গা থেকে কোনো সাড়া পাইনি আমরা এখনো। বাংলাদেশের সরকারি কর্মকর্তারা বলছেন 3000 রোহিঙ্গা ভাসানচরে যেতে রাজি হয়েছে। বেক্সিমকো বলছে আগামী বছরের শুরুতে করোনা ভাইরাসের টিকা পাওয়া যাবে বলে তারা আশা করছে। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের 3 সপ্তাহ পর ট্রাম্প প্রশাসনের কাছ থেকে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প টুইট করে স্বীকার করেছেন যে এই প্রক্রিয়া এখন চলছে। তবে তিনি বলেছেন নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানানোর লড়াই তিনি অব্যাহত রাখবেন এবং ভুয়া ব্যালটের কাছে তিনি পরাজয় স্বীকার করবেন না। অবশ্য এ ধরনের বেশ কয়েকটি মামলায় তিনি ইতিমধ্যেই হেরে গেছেন। নির্বাচনে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং 20 জানুয়ারি তার ক্ষমতা গ্রহণের কথা। আরও শুনুন মুন্নি আক্তারের কাছে। ডোনাল্ড ট্রাম্প অবশেষে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন। তিনি বলেছেন হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা সংস্থার যা করা প্রয়োজন সেগুলো তারা করুক। দ্য জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ বলছে তারা জো বাইডেনকে আপাত বিজয়ী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মূলত মিশিগান রাজ্যে কর্তৃপক্ষ নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার পরপরই বাইডেনের জয় চূড়ান্ত স্বীকৃতি লাভ করে। জো বাইডেনের টিম ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে মহামারী নিয়ন্ত্রণ এবং অর্থনীতিতে গতি আনা সহ জাতির সামনে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আজকের এই সিদ্ধান্তটি ছিল প্রয়োজনীয় পদক্ষেপ। মিস্টার বাইডেন বলেছেন করোনা ভাইরাস মোকাবেলাকেই তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন। নির্বাচনের পর গত 3 সপ্তাহ ধরে ফলাফল মানতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। কারচুপির অভিযোগ তুলে দিনের পর দিন তিনি টুইট করে বলেছেন যে তিনিই জয়ী হয়েছেন। কিন্তু এখন টুইট বার্তায় তিনি বলেছেন নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে তার আইনি লড়াই অব্যাহত থাকবে। যদিও বিভিন্ন আদালত ও গুরুত্বপূর্ণ রাজ্যে এ ধরনের লড়াইয়ে তিনি হেরে গেছেন। এর আগে অভিযোগ উঠেছিল যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দায়িত্বে থাকা এমিলি মার্ফির ওপর হোয়াইট হাউস থেকে চাপ দেয়া হচ্ছে এই প্রক্রিয়া বিলম্বিত করার জন্য। মিস মার্ফি এই অভিযোগ অস্বীকার করেছেন। মিস্টার ট্রাম্প বলেছেন জাতির বৃহত্তর স্বার্থে এমিলি এবং তার টিমের করণীয় কাজটাই করা উচিত। এমিলি মার্ফিকে মিস্টার ট্রাম্পই জিএসএ প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। নির্বাচনের পর রুটিন কাজ হিসেবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে না পারায় যুক্তরাষ্ট্রের 2 রাজনৈতিক শিবির থেকেই এমিলি মার্ফির তুমুল সমালোচনা হচ্ছিল। মুন্নি আক্তার। বাংলাদেশে 8 বছর আগে তাজরিন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 40 জন শ্রমিক গত 2 মাসের বেশি সময় ধরে ক্ষতিপূরণের দাবিতে ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। আজ ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের 8 বছর পূর্তিতে তারা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন। 2012 সালের আজকের দিনে সেই অগ্নিকাণ্ডে 100 জনেরও বেশি শ্রমিক দগ্ধ হয়ে এবং ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। এ ধরনের ঘটনায় শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়ে আইনে কি আছে এবং সেই ক্ষতিপূরণ তারা আসলে কতটা পান জানার চেষ্টা করেছেন ঢাকায় আমাদের সংবাদদাতা
শাহনাজ পারভিন। ঢাকায় প্রেস ক্লাবের সামনে ফুটপাথে সারি বেঁধে বসে আছেন ৪০ জনের মতো, বেশিরভাগই নারী শ্রমিক। প্রেস ক্লাবের সীমানার রেলিংয়ে ঝুলছে শাড়ি কাপড়, ফুটপাথে প্লাস্টিক পাতা, মাথার উপরেও প্লাস্টিক দিয়ে রোদ বৃষ্টি ঠেকানোর চেষ্টা। কয়েকজনের সাথে শিশুসহ পরিবারের সদস্যও রয়েছেন সেখানে। অবস্থান কর্মসূচি পালনকারীদের একজন মোসাম্মদ আলেয়া বেগম। আমাদের কিছু আর্থিক সহায়তা দিছিল চিকিৎসার যাবত, কিন্তু আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। বাড়িতে জমি ছিল, সে জমিন বন্ধক রাইখা মানুষের কাছ থেকে ঋণ করে, সুদের উপর আছে, ঋণের উপর আছে। আমরা কেউ এখন আমাদের কেউ দোকান বা কেউ এখন দিতেছে না, বাসা আলারাও আমাদের থাকতে দিতে চাইতেছে না। বাচ্চাদের লেখাপড়া করায় আমার ভাই আর আমার বোন। আমরা আবেদন করেছি শ্রম মন্ত্রণালয়, প্রতি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজিএমই, সব জায়গায় আমরা স্মারকলিপি জমা দিচ্ছি। কোনো জায়গা থেকে কোনো সাড়া পাইনি আমরা এখনো। আলেয়া বেগম ও তার স্বামী দুজনেই তাজরিন ফ্যাশনসে কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় দুজনেই 4 তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন। দুজনেরই মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আলেয়া বেগমের কাঁধের হাড় ভেঙে যায় এবং 2 পায়ে রড ঢুকে যায়। এখন দুজনের কেউই কর্মক্ষম নন। আর্থিক সাহায্য যতটুকু পেয়েছিলেন তার সব চিকিৎসার জন্য প্রথম দিকেই শেষ হয়ে গেছে। বাংলাদেশে শিল্প দুর্ঘটনায় কোনো শ্রমিক কর্মক্ষমতা হারালে তার জন্য কী ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা আইনে রয়েছে জানতে চেয়েছিলাম শ্রম আদালত বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট AKM নাসিমের কাছে। কোন শ্রমিক যদি কর্মকালীন দুর্ঘটনার কারণে যদি মারা যান, তাহলে তার পরিবার বা পোষ্য যারা আছে তারা 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। আর যদি স্থায়ী অক্ষমতার বিষয়টা থাকে, তাহলে সর্বোচ্চ এখানে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে আইনত। যেমন এটা বোধহয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে যে আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যান, তাহলে আপনার বয়স কত, আপনি কতদিন কর্মক্ষম থাকতে পারতেন। হ্যাঁ, বুঝতে পারছি আপনার প্রশ্নটা। এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যেটা আছে, আমাদের দেশেও এটা আছে, কিন্তু এই বিষয়টা কিন্তু আপনার শ্রম আইনের মধ্যে অন্তর্ভুক্ত না। যদি এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আপনি ক্ষতিপূরণ পেতে চান, যে আপনার বয়স কতটুকু, আপনি কাজ করতে পারতেন কত বছর, আপনার পরিবারের ডিপেন্ডেন্সি, আপনার এই সমস্ত কিছু কনসিডার করে আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন, সেটা হলো আপনার সিভিল কোর্টের মাধ্যমে। তবে অ্যাডভোকেট নাসিম বলছেন, এই ধরনের মামলায় এত সময় লাগে যে সাধারণ একজন শ্রমিকের পক্ষে ততদিন সেই মামলা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাজরিন অগ্নিকাণ্ডে 100 জনের বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি 200-র মতো শ্রমিক আহত হয়েছেন। এদের একটি বড় অংশ আগুনের হাত থেকে বাঁচতে ভবনের বিভিন্ন তলা থেকে ঝাঁপ দিয়ে পঙ্গু হয়ে গেছেন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলছেন, তারা অনেকদিন ধরে ক্ষতিপূরণ বিষয়ক ধারা সংশোধনের দাবি তুলে আসছেন। এই গত কিছু বছরে তো জিনিসপত্রের দাম, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ এটা এত তীব্র বেড়ে গেছে। সাথে সাথে আমাদের শ্রম আইনের যে ধারাটা আছে, সেই ধারাটা তো একেবারেই শ্রমিকের স্বার্থ বিরোধী এবং কোনোভাবেই এটা শ্রমিকদের ক্ষতিপূরণ, স্থায়ীভাবে পঙ্গু বা নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের ক্ষেত্রে অনুপযুক্ত ধারা। জিনিসপত্রের দাম বা বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তার ক্ষতিপূরণটা নির্ধারণ করা আর কি ILO কনভেনশন অনুযায়ী, সেটা আমাদের দাবি। ILO কনভেনশন যেটা বলছে যে সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, সেটাই আমাদের মূল দাবি আর কি। বাংলাদেশের শিল্প কারখানায় এরকম দুর্ঘটনার পর সাধারণত ক্ষতিগ্রস্তরা নানা ধরনের অর্থ সহায়তা পেয়ে থাকেন। তাজরিন অগ্নিকাণ্ডের পরও সেরকম অর্থ সহায়তা দেয়া হয়েছিল, কিন্তু ক্ষতিপূরণ কতটা মিলেছে? 8 বছর আগের ঘটনা সম্পর্কে কর্মকর্তাদের কাছে জানতে চেয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। শ্রম মন্ত্রণালয়ের সচিব এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোহাম্মদ শামসুল আলম খান জানিয়েছেন, তৈরি পোশাক খাতে ক্ষতিপূরণ না দেওয়ার ঘটনা কম। তিনিও জানিয়েছেন যে তাজরিনের শ্রমিকদের নানাভাবে অর্থ সহায়তা দেয়া হয়েছে, যার সাথে ক্ষতিপূরণের কোনো সম্পর্ক নেই। শাহনাজ পারভিন, ঢাকা থেকে। বাংলাদেশে কর্মকর্তারা বলছেন 3000-এর মতো রোহিঙ্গা ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করেছে, তবে সরকার এখনও তাদের স্থানান্তর করার তারিখ ঠিক করতে পারেনি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই পরিকল্পনার বিরোধিতা করছে। তারা বলছে, জায়গাটি যে বসবাসের জন্য নিরাপদ সেটি আগে নিশ্চিত করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বিবিসিকে বলেছেন, এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিদের ভাসানচর পরিদর্শন করানোর পরিকল্পনাও সরকার নিয়েছে। 2 বছর আগে সরকার ভাসানচরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে ক্যাম্প থেকে এখনও পর্যন্ত সেখানে একজনকেও পাঠানো সম্ভব হয়নি।
ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল। ডিসেম্বরেই আগ্রহী রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর করার পরিকল্পনা সরকার নিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের এমন বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল। রোহিঙ্গা প্রত্যাবাসনের সাথে জড়িত কর্মকর্তারাও বলেছেন, স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত শুরু করার ব্যাপারে সরকারের তাগিদও রয়েছে। তারা উল্লেখ করেছেন, এখন রোহিঙ্গাদের অনেকেই ভাষাঞ্চরে যেতে আগ্রহ দেখাচ্ছেন। তারা আগ্রহী প্রায় ৩,০০০ জনের তালিকাও করেছেন, কিন্তু স্থানান্তর শুরু করার তারিখ তারা ঠিক করতে পারছেন না। সেজন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তির কথা তুলে ধরা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদেরও ভাষাঞ্চর পরিদর্শনের সিদ্ধান্ত সরকার নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, RRRC এবং UNHCR সবাই মিলে কাজ করছে। তাদেরকে মোটিভেট করতেছে যাতে তারা যেতে রাজি হয়, যে স্বেচ্ছায় যাবে। শুধুমাত্র তাদেরকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ইউনাইটেড এজেন্সি এবং INGO-রা ভাষাঞ্চর প্রকল্প তারা পরিদর্শন করবেন, সেরকম একটা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকেই বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরে আপত্তি করছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, তারা বিষয়টাতে আপত্তি করেননি। তাদের পক্ষ থেকে গত বছর ভাষাঞ্চরে মিশন পাঠিয়ে সুরক্ষা এবং কারিগরি মূল্যায়ন করার জন্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো জবাব এখনো মেলেনি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার বা UNHCR এর একজন মুখপাত্র লুইজ ডনোভান বলছিলেন, জাতিসংঘ সরকারকে এরই মধ্যে জানিয়েছে যে তারা ভাষাঞ্চরে বসবাসরত রোহিঙ্গাদের সাথে দেখা করার জন্য একটি সুরক্ষা মিশন পাঠাতে আগ্রহী। আমরা এরই মধ্যে আমাদের শর্তাবলী তাদেরকে জানিয়েছি এবং তাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। কোনো স্থানান্তর শুরু হবার আগেই জাতিসংঘ ওই দ্বীপে আরও বৃহৎ একটি সুরক্ষা এবং কারিগরি পর্যালোচনা করতে আগ্রহী। তবে এই মিশনটি হবে সেটি থেকে আলাদা এবং সরকারও যা বলেছে, অবশ্যই যে কোনো স্থানান্তরই হতে হবে স্বেচ্ছায়। আমরা আশা করছি ওই দ্বীপে আমরা এই সুরক্ষা এবং কারিগরি মূল্যায়নটি করতে পারব। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের একজন নেতা মোহাম্মদ আমিন বলেছেন, তাদের মধ্যে কেউ কেউ ভাষাঞ্চরে যেতে এখন রাজি আছে, আবার অনেকে যেতে চায় না বলে তিনি উল্লেখ করেছেন। কিছু কিছু যাবে এরকম বলছে, ওখানে কিছু কিছু লোকেরা বলা হবে এরকম বলে, কিছু কিছু লোকেরা ওখানে যাচ্ছে না এরকম। আমি কিছু কিছু লোকের এরকম শুনছি আর কি। ভাষাঞ্চরে অবকাঠামো নির্মাণের পর গত মে মাসে ৩০৬ জন রোহিঙ্গাকে সেখানে নেওয়া হয়েছে। তারা অবশ্য নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ধরা পড়েছিল। কিছুদিন আগে তারা সেখান থেকে তাদের ফেরত পাঠানোর দাবিতে বিক্ষোভ করেছিল। তাদের উপর তখন নির্যাতন করার অভিযোগ উঠেছিল। কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন শিউলি শর্মা। তিনি বলছিলেন, ভাষাঞ্চরে রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করা উচিত। ফিল্ডে কাজ করতে গিয়ে দেখা গেছে ভাষাঞ্চলে যাওয়ার ওদের এখানে সিকিউরিটির বিষয়, বিশেষ করে ফুড সিকিউরিটি, এখানে বিশেষ করে মেয়েদের, আমি মেয়েদের বিষয়টা বলবো, ওটা কতটা এনশিওর হচ্ছে এটা একটা বিষয়। তারা কিছু NGO-কেও সিলেকশন করেছে শুনেছি, কিন্তু ভাষাঞ্চলে ওদেরকে নিয়ে যাওয়ার আগে ওখানে একটা পরিবেশ তৈরি করে আসলে নিয়ে যাওয়া হোক। কক্সবাজার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সাথে জড়িত কর্মকর্তারা বলেছেন, স্থানান্তরের সময়ের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে, তবে তারা মাঠ পর্যায়ে প্রস্তুতি এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। কাদির কল্লোল, ঢাকা থেকে। শ্রোতাদের জানিয়ে রাখি, BBC বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্ট ওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতে সময় 7টায়। প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন BBC বাংলার প্রবাহ। এবারে মানসী বড়ুয়ার কাছে বিশ্বের আরও কিছু খবর। ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আফগানিস্তানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, দেশটিতে একটি ইসলামী আমিরাত প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা EUর সমর্থনের উপর বিরূপ প্রভাব ফেলবে। আফগানিস্তানের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে জেনিভায় আয়োজিত এক সম্মেলনে মিস্টার বোরেল বলেন, চলমান শান্তি প্রক্রিয়ার পাশাপাশি এই যুদ্ধবিরতি জারি থাকা উচিত। আফগান সরকার এবং তালেবানের মধ্যেকার আলোচনা এখন নানা মতপার্থক্যের কারণে থমকে আছে।
জাতিসংঘের ত্রাণকর্মীরা সতর্ক করে দিয়েছেন যে ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধের পর সেখানে জরুরি ত্রাণের সরবরাহ শেষ হয়ে যাচ্ছে। জাতিসংঘের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন ওই অঞ্চলে কর্মকর্তা বা সরবরাহ পাঠানোতে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তিনি ত্রাণকর্মীদের অবাধে চলাচলের সুযোগ দেবার আহ্বান জানান। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে টিগ্রে থেকে সুদানে পালিয়ে যাওয়া লোকের সংখ্যা 40,000-এ পৌঁছেছে। মস্কো সহ রাশিয়ার 20টি অঞ্চলে জিহোভাস উইটনেস নামে ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে পুলিশি অভিযান চালানো হচ্ছে। রাশিয়ার সুপ্রিম কোর্ট 3 বছর আগে এই গোষ্ঠীটিকে চরমপন্থী হিসেবে চিহ্নিত করে। তবে এই রুলিং সত্ত্বেও জিহোভাস উইটনেস তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করছে। গোষ্ঠীটির শত শত অনুসারী বলছেন তাদের বিশ্বাসের জন্যই নিপীড়নের শিকার হতে হচ্ছে। সৌদি আরবের একটি তেলের স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি নেতৃত্বে কোয়ালিশন বাহিনী ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি বাহিনী বলছে লোহিত সাগরে হুতিদের পাতা 5টি মাইন ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া ইয়েমেনের রাজধানী সানার কাছে হুতি লক্ষ্যবস্তুতে রাতভর কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। করোনা ভাইরাস প্যান্ডেমিক শুরুর পর এই প্রথম চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা টোকিওতে আজ এক বৈঠক করেছেন। পরে এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোটেগি বলেন, জাপান চীন সম্পর্ক এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা সম্পর্কিত ভ্রমণ, জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণ চীন সাগরে কয়েকটি দ্বীপের মালিকানা বিতর্ক নিয়ে আলোচনা শুরুর বিষয়ে তিনি এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়া ই কথা বলেছেন। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় ভারতে নেটফ্লিক্স প্রযোজিত দিল্লি ক্রাইম শ্রেষ্ঠ সিরিয়াল নাটকের পুরস্কার জিতেছে। 2012 সালে দিল্লিতে এক তরুণীকে গণধর্ষণের ঘটনার পুলিশি তদন্ত এই সিরিজ নাটকটির উপজীব্য। নাটকের পরিচালক রিচি মেহতা এই পুরস্কারকে সহিংসতার শিকার নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। বিশ্ব সংবাদ শুনলেন মানুষী বড়ুয়ার কাছে। বাংলাদেশে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা বলছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি যৌথভাবে করোনা ভাইরাসের যে টিকা তৈরি করছে সেটি বাংলাদেশে আগামী বছরের শুরুতে পাওয়া যাবে বলে তারা আশা করছেন। তারা বলছেন, বাংলাদেশ সরকার ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে $5 বা 400 টাকা দরে টিকাটি কিনবে। বেসরকারি পর্যায়ে এজন্য খরচ পড়বে $8 বা 700 টাকার মতো। ভারতের সিরাম ইনস্টিটিউট এই টিকাটি উৎপাদন করছে। বিস্তারিত জানাতে ঢাকা থেকে যোগ দিচ্ছেন সাইদুল ইসলাম। সাইদুল, এই টিকাটির দিকে তো সবাই তাকিয়ে আছে, তো বাংলাদেশে কবে নাগাদ এটা পাওয়া যাবে? মিজান, বাংলাদেশের কর্মকর্তারা যেটি আমাকে বলেছেন যে সিরাম ইনস্টিটিউটের এই টিকাটি তারা উৎপাদন করলেও তাদের কার্যক্রম এখন একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। তারা টিকাটি উৎপাদন করেছেন, কিন্তু টিকাটি বাজারজাত করতে হলে বা ব্যবহার করতে হলে এটি ভারতের যে কর্তৃপক্ষের অনুমোদন পেতে হবে। তারা এখন সেই অনুমোদনের পর্যায়ে রয়েছেন এবং সেখানে অনুমোদন পেলে এই টিকাটি তখন ভারত সরকার নিয়ে ব্যবহার করা শুরু করবে। তবে ভারতের অনুমোদন পেলেই বাংলাদেশের কর্মকর্তারা এই টিকাটি আনতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশের কর্মকর্তারা বলছেন যে তারা এজন্য মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ পরিদপ্তরের মতো আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তারা যদি এই টিকাটির অনুমোদন দেয়, অর্থাৎ অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা মিলে যে টিকাটি তৈরি করছে সেটি যদি তারা অনুমোদন দেয়, তখন বাংলাদেশ এটি ব্যবহার করা শুরু করবে এবং তখন এই ভারতের উৎপাদনকারী যারা ভারত বা এই অঞ্চলে উৎপাদনের দায়িত্ব পেয়েছে সেই সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকাটি বাংলাদেশে আনবে। এবং বলা হচ্ছে যে সেই সময়কাল বাংলাদেশের জানুয়ারির শেষ নাগাদ বা ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত সময় লেগে যেতে পারে টিকাটি আনতে। তো কত টিকা কিনবে বাংলাদেশ? বাংলাদেশ আপাতত সিরাম ইনস্টিটিউটের সঙ্গে 3 কোটি টিকা পাওয়ার একটি চুক্তি করেছে এবং সেই টিকাগুলো পাওয়া যাবে প্রতি মাসে 50 লাখ করে, মানে 6 মাস ধরে 3 কোটি টিকা আসবে। তবে এছাড়া বেসরকারিভাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যারা মূলত এই টিকাটি সিরাম ইনস্টিটিউট থেকে এনে বাংলাদেশ সরকারকে সরবরাহ করার দায়িত্ব নিয়েছে, তারা আরও 10 লাখ টিকা আনবে। তারা বলছেন যে ওই 3 কোটি টিকা সরকার তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করবে, কিন্তু এই 10 লাখ বেসরকারি পর্যায়ে বিতরণ করা হবে বা বিক্রি করা হবে। তার মানে সরকারি এবং বেসরকারিভাবে দুইভাবে এই টিকাটি আনা হবে। এর দাম কত পড়তে পারে?
সরকারের সঙ্গে সিরাম ইনস্টিটিউটের যে চুক্তি হয়েছে সেখানে দাম নির্ধারণ করা হয়েছে প্রতিটি টিকা $5 করে। তবে বেক্সিমকোর কর্মকর্তারা বলছেন যে ভারত সরকারের সঙ্গে সম্প্রতি মানে একদিন আগেই সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার্সি পুনওয়ালা বলেছেন যে 250 রুপিতে ভারত সরকারকে তারা টিকাটি দেবেন, অর্থাৎ প্রায় $4 মতো, এবং ফলে সেখানে কম দামে দেওয়া হলে বাংলাদেশ সরকারও প্রায় একই দামে কিনবে বলে আভাস বলছেন বাংলাদেশের কর্মকর্তারা। তবে বেসরকারি খাতে যে টিকা কেনা হবে সেটি $8 দরে কিনতে হবে, ফলে শেষ পর্যন্ত পরিবহন খরচ মিলিয়ে বাইরে বিক্রি করতে গেলে সেই টিকাটির দাম আরও বেশ খানিকটা বাড়বে। সাইদুল, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সাইদুল ইসলাম। শুধু বিয়ে করার জন্যে কেউ ধর্মান্তরিত হলে তা বৈধ বলে গণ্য হবে না, এই বিতর্কিত রায় ঘোষণার কয়েকদিনের মধ্যেই তা পুরোপুরি উল্টে দিয়ে নতুন রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশে একজন মুসলিম যুবক এবং একজন হিন্দু যুবতীর বিয়ের বিরুদ্ধে সেই মেয়েটির বাবা আদালতে গেলে হাইকোর্ট বলেছে ওই দম্পতিকে তারা হিন্দু বা মুসলিম হিসেবে দেখতে রাজি নন, বরং প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে তাদের দুজনের স্বাধীন জীবনযাপনের অধিকার আছে। ভারতের বিভিন্ন রাজ্য সম্প্রতি তথাকথিত লাভ জিহাদ বা হিন্দু মুসলিম বিবাহের বিরুদ্ধে আইন তৈরি করার যে উদ্যোগ নিয়েছে, এই রায়ের পর সেই চেষ্টা হোঁচট খাবে বলেই আইন বিশেষজ্ঞরা মনে করছেন। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দা সালামাত আনসারি গত বছরের আগস্টে বিয়ে করেছিলেন বান্ধবী প্রিয়াঙ্কা খারওয়ারকে, যে বিয়েতে মোটেই মত ছিল না প্রিয়াঙ্কার বাবা মার। বিয়ের ঠিক আগে প্রিয়াঙ্কা ইসলামে ধর্মান্তরিত হন ও নিজের নতুন নাম নেন আলিয়া। সেই মাসেই প্রিয়াঙ্কার বাবা মা সালামাতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অভিযোগ আনেন তাঁদের নাবালিকা মেয়েকে অপহরণ করে জোর করে বিয়েতে বাধ্য করা হয়েছে। সেই এফআইআর খারিজ করার আবেদন নিয়ে সালামাত আনসারি এলাহাবাদ হাইকোর্টের শরণাপন্ন হলে বিচারপতি বিবেক আগরওয়াল ও পঙ্কজ নাগভির ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত তাঁর অনুকূলেই রায় দিয়েছে। जब कानून दो समान लिंगों वालों को भी साथ रहने की इजाजत देता है तो फिर इसमें धर्म कहां से आड़े आ जाएगा। कोर्ट ने कहा कि हम मतलब दोनों को। আবেদনকারীর আইনজীবী রোহিত নাগপাল বলছিলেন, দেশের আইন যখন সমলিঙ্গের মানুষদেরও নিজেদের মধ্যে বিয়ে করার অনুমতি দিচ্ছে, তখন পাত্রপাত্রীর ধর্মীয় পরিচয় কিভাবে বিয়ের ক্ষেত্রে বাধা হতে পারে। কোর্টের রায়েও ঠিক এটাই বলা হয়েছে যে ওই দুজনকে আমরা হিন্দু মুসলিমের দৃষ্টিতে দেখছি না, বরং দেখছি দুজন সাবালক ব্যক্তি হিসেবে যাদের নিজস্ব জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। নাগরিকের এই মৌলিক অধিকারে বাধা দেওয়ার ক্ষমতা কোনো পরিবার, ব্যক্তি বা সরকারেরই নেই, আর হস্তক্ষেপের চেষ্টা হলে সেটা হবে ব্যক্তি স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। रोकता है तो ये उनकी व्यक्तिगत स्वतंत्रता में गंभीर अतिक्रमण है। এর আগে গত 29শে সেপ্টেম্বর এই এলাহাবাদ হাইকোর্টেরই বিচারপতি মহেশ ত্রিপাঠী এক হিন্দু মুসলিম দম্পতির পুলিশি নিরাপত্তার আবেদন খারিজ করে দিয়েছিলেন। সেই রায় দেওয়ার সময় তিনি বলেন, শুধুমাত্র বিয়ে করার উদ্দেশ্যে ওই পাত্রী ধর্মান্তরিত হয়েছেন, যা বৈধ হতে পারে না। সেই রায়কে হাতিয়ার করেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন তাঁর সরকার দুই ধর্মের মধ্যে বিয়ে, যাকে বিজেপি ও হিন্দুত্ববাদীরা লাভ জিহাদ বলে বর্ণনা করে থাকে, তা ঠেকানোর জন্য আইন আনবে। একই ধরনের আইন প্রণয়নের উদ্যোগ নেয় হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্ণাটক বা আসামের বিজেপি সরকারও। কিন্তু দিল্লিতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মীরা ভাটিয়া মনে করছেন এখন সেই গোটা চেষ্টাটাই ব্যাহত হতে পারে। I am absolutely of the opinion that what the High Court has done is absolutely correct, because once you are a major, the parents. মিস ভাটিয়া বিবিসি বাংলাকে বলছিলেন, হাইকোর্টের এই নতুন রায় শতকরা 100% সঠিক বলেই আমি মনে করি, কারণ একবার সাবালক হয়ে গেলে কারো বাবা মাও তার বিয়েতে বাধা দিতে পারেন না, তা সে পাত্র বা পাত্রী হিন্দু মুসলিম যাই হন। এটা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটা আইন। এরপরও যদি কোনো রাজ্য দুই ধর্মের মধ্যে বিয়ে ঠেকাতে আইন করার চেষ্টা করে, সেটা এখন কিছুতেই সহজ হবে না। আর আইন হলেও সুপ্রিম কোর্টে তা আটকে যাবে বলেই আমার বিশ্বাস, কারণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টই শেষ কথা। Even if there is legislation, Supreme Court is still supreme, you see, ultimately. এদিকে এই তথাকথিত লাভ জিহাদ কিংবা মুসলিম ছেলের সঙ্গে হিন্দু মেয়ের বিয়ের যে বিরোধিতা বিজেপি করছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এমপি ও অভিনেত্রী নুসরাত জাহান। নিজেই ভিন্ন ধর্মে বিয়ে করা এই তারকা সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেন, লাভ বা ভালোবাসার মতো একান্ত ব্যক্তিগত বিষয় এবং জিহাদ, এই দুটো কখনো একসঙ্গে যেতেই পারে না। লাভ ইজ ভেরি পার্সোনাল, আর জিহাদ আর লাভ जो है ना ये साथ में जाता नहीं है। You know, just before election, নির্বাচনের আগেই কেন বারবার এই বিষয়গুলো তোলা হয়
সেই প্রশ্ন তুলে ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখারও আবেদন জানান তিনি। Do not make religion a political tool in India, please. তবে হিন্দু মুসলিম বিয়ে ঠেকানোর জন্য ভারতে বিভিন্ন রাজ্যের আইনি উদ্যোগ এবং সেটাকে ঘিরে রাজনীতি এলাহাবাদ হাইকোর্টের রায়ের জেরে এখন নতুন মাত্রা পাবে বলেই ধারণা করা হচ্ছে। এ ছিল দিল্লি থেকে পাঠানো শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। এবারে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মিজান। সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, করোনা ভাইরাসের ভ্যাকসিনের দাম নিয়ে যে খবরটি একটু আগে বিবিসি প্রভাবতে যাচ্ছিল সেটাই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতেও বেশ শেয়ার হতে দেখা যাচ্ছে। ভ্যাকসিন কবে আসবে, বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কবে পাবে, এরকমই নানা প্রশ্ন দেখা যাচ্ছে। আর সেই সমস্ত প্রশ্ন মন্তব্য এসেছে বিবিসি বাংলার ফেসবুক পাতাতেও। যেরকম আরিফ হোসেন লিখেছেন, যে কোনো ভেজাল দুর্নীতি এড়াতে সরকারের উচিত বিপণনের ক্ষেত্রে সরকারি বেসরকারি পর্যায়ে সুনির্দিষ্ট দাম নির্ণয় করে দেয়া, এতে করে কর্তৃপক্ষ এবং ভোক্তা উভয়ই সুবিধা পাবে। মোহাম্মদ সেলিম হোসেন মন্তব্য করেছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে এত মাতামাতি অথচ বাংলাদেশের গ্লোব বায়োটেককে পূর্ণ সহযোগিতা করলে হয়তো অনেক দ্রুত রেজাল্ট পাওয়া সম্ভব ছিল। অন্যদিকে ড্যানিয়েল মঞ্জুর লিখেছেন, বাংলাদেশ যেহেতু জিডিপি, রিজার্ভ, রেমিটেন্স সব দিকে শুধু রেকর্ড আর রেকর্ডই করছে, ভ্যাকসিন পেতেও সর্বোচ্চ দাম নিয়ে রেকর্ড করবে। এদিকে ভ্যাকসিন নিয়ে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে। মূলত একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা সংগ্রহের জন্য সকল ব্যবস্থা চূড়ান্ত করেছে এবং প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি বাংলাদেশের জনগণকে বিনামূল্যে টিকা দেবেন, সেজন্য যথেষ্ট বাজেটও বরাদ্দ আছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সহ কয়েকটি সংবাদ মাধ্যমে আসে এই খবরটি নিয়ে কিন্তু নানান ধরনের মন্তব্য দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে। ঠিক তাই তিতুমির, যেমন মোহাম্মদ রোমেন হোসেন লিখেছেন, কথাটা কতটুকু বাস্তব হয় তার আশায় বাংলাদেশ। আর আশিক চৌধুরীর মন্তব্য, দেশে মানুষকে ফ্রি একটা মাস্ক দিতে পারেন না, করোনার টিকা দিবেন বিনামূল্যে, চিন্তার বিষয়। আগে দেশের জনগণকে ভোগান্তি ছাড়া স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হোক। তবে এটা নিয়ে কিন্তু এরকম সন্দেহই বেশি দেখা যাচ্ছে। রাশেদুল ইসলাম চৌধুরীর মন্তব্য, ওটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়, আপনি কিভাবে জানেন? আর রিপন বড়ুয়াও লিখেছেন, আপনারা বিনামূল্যে বললে অনেক ভয় লাগে, বিনামূল্যে বলে সরকারের কাছে কয়েক হাজার কোটি টাকার বিল পাস করায়েন না, ওই টাকাগুলোও আমাদেরই আফটার অল। তবে আরেকটি খবর আজকে নজর কেড়েছে, সেটাও অবশ্য সরকারি কর্মকর্তাদের ঘিরে, সেটা হলো ঘাস চাষ শিখতে বিদেশ যাবেন কর্মকর্তারা। কয়েকটি সংবাদ মাধ্যমে এই খবরটি আসবার পরই সেটি কিন্তু সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রেই চলে এসেছে মোটামুটি। যেমন তানভীর হাসান জাফর লিখেছেন, যমুনা নদীর চরে পাঠানো হোক, অনেক বড় জায়গা, শীতের 3 মাস ভালোভাবে ঘাস চাষের প্রশিক্ষণ নিতে পারবে। আর মোহাম্মদ ইমরান হোসেন লিখেছেন, আমি বলি কি, আমাদের নতুন বাড়িতে প্রচুর ঘাস, আর এই ঘাসের মধ্যে যোগ থাকে, হাঁটতে ভয় লাগে। আমাদের বাড়ি থেকে যত পরিমাণ ঘাস দরকার আপনারা নিয়ে যান, আমাদের কোনো টাকা দেয়া লাগবে না, এত কষ্ট করে বিদেশ গিয়ে ঘাস চাষও শিখতে হবে না। অর্থাৎ এরকম ট্রলি দেখা যাচ্ছে বেশি, কারণ নিলাইয়ের আগেও কিন্তু খিচুড়ি বা আলু এ সমস্ত নানা কারণে কর্মকর্তাদের বিদেশ যাওয়া নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। তবে আজকে বিবিসির একটি খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছে, সেটা হলো বিবিসির 100 নারী তালিকায় স্থান পেয়েছেন 2 জন বাংলাদেশি। এই খবরটি, এর মধ্যে আছেন সাবেক যৌনকর্মী রিনা আক্তার এবং শিক্ষক রিমা সুলতানা রিমু। ইতিমধ্যে রিনা আক্তারের পথ চলার গল্পটি প্রকাশ হয়েছে বিবিসি বাংলার ফেসবুক পাতায় এবং সে ভিডিওটি বেশ শেয়ার হচ্ছে। এই ভিডিওটি শেয়ার করে পুতুল সাজিয়া সুলতানা লিখেছেন, তাকে পরিবারের কেউ বিক্রি করে দিয়েছিল। তিনি বললেন, প্রত্যেক যৌনকর্মীর গল্পই হয়তো দারিদ্র্যের আর প্রবঞ্চনার। সুযোগ পেলে এরা সবাই মর্যাদার পেশা বেছে নেবে বলেই বিশ্বাস করি। বিকল্প পেশার ব্যবস্থা করা উচিত তাদের জন্য, যেন আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচতে পারে। আশালতা বলছেন, নারীর নিরাপত্তা অধিকার কোনো কিছুই সমাজে প্রতিষ্ঠিত হয়নি। বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা হয়, তারপর এক কাপ চা খেয়ে সবাই চলে আসে। এখানে একটু আপনাদের জানিয়ে রাখছি, বিবিসির 100 নারী সম্পর্কিত বিভিন্ন খবর ও ভিডিও আপনারা দেখতে পাবেন বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক, টুইটার ও ইউটিউব চ্যানেলে। এছাড়া আজকে রাতের পরিক্রমাতেও কিন্তু এটা নিয়ে একটা প্রতিবেদনও থাকছে। তো এই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আর অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নির্বাচনের 3 সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের কাছে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন। বাংলাদেশে 8 বছর আগে তাজরিন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ক্ষতিপূরণের দাবিতে 2 মাস ধরে পালন করছে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সরকারি কর্মকর্তারা বলছেন 3000 রোহিঙ্গা ভাসানচরে যেতে রাজি হয়েছে। আর বেক্সিমকো বলছে আগামী বছরের শুরুতে করোনা ভাইরাসের টিকা পাওয়া যাবে বলে তারা আশা করছে।
আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। Service.com. This is the BBC World Service. বাংলা এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8,